পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিদেশি কূটনীতিকদের। শেখ হাসিনার বিরুদ্ধে 4 জেলায় আরো 6 মামলা। রূপপুর পরমাণু কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী, গ্লোবাল ডিফেন্স কর্পের তথ্য। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বেগম জিয়া। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে মোদী সরকারকে বিএনপি নেতাদের আহ্বান। প্রাণ রক্ষায় সেনানিবাসে রাজনীতিক, বিচারক, পুলিশ কর্মকর্তা সহ 226 জনের আশ্রয়। এখন আছেন 7 জন, জানিয়েছে আইএসপিআর। খুলেছে স্কুল কলেজ, চেষ্টা হচ্ছে আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার। পুনঃতদন্ত হবে সাগর রুনি হত্যা, জানিয়েছেন উপদেষ্টারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন শেখ হাসিনা। তার নিষ্ঠুরতার বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলে তখন ছাত্রদের অনুরোধে দায়িত্ব নিয়েছেন বলে জানান ডক্টর ইউনূস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেবেন বলেও জানান তিনি। তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইনে কোনো ধরনের বিঘ্ন সহ্য করা হবে না জানিয়ে কূটনীতিকদের সার্বিক সহযোগিতা চান ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। রবিবার রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আন্দোলনে হতাহতদের স্মরণ করতে যেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Many hundreds of students have already lost or about to lose their eyesight after rubber bullets were shot at their eyes. And one young people, lovely young people, healthy young person, telling me, I wanted to be a cricketer. But look what happened to my leg. I couldn't talk to him. Many such young people, lovely young people, in their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. আন্দোলন চলাকালে হত্যা নির্যাতনের ঘটনায় জাতিসংঘের তদন্তের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বতোভাবে সহযোগিতার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্রদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেয়া হবে। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইন ঠিক রাখা সহ আন্তর্জাতিক সব চুক্তি অব্যাহত থাকার কথাও জানান প্রধান উপদেষ্টা। We want an impartial and internationally credible investigation into the massacre and the subsequent due judicial process. We'll adhere to all international, regional, and bilateral instruments it is party to. পরে সংবাদ সম্মেলনে কূটনীতিকদের কাছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের এই প্রথম ব্রিফিং নিয়ে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায়,
সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। ওয়াল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না। উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছেন, সিকিউরিটি ফোর্সের কথা বলেছেন, জুডিশিয়ারি রিফর্মের কথা বলেছেন এবং মিডিয়া রিফর্মের কথা বলেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ একাধিক আওয়ামী লীগ নেতার নামে মামলা হয়েছে রংপুর, জয়পুরহাট ও নারায়ণগঞ্জে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাট কলেজ ছাত্র নজিবুল সরকার গুলিতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের বাবা মজিদুল সরকার। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 128 জনকে। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগী কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন 5 বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার। এদিকে রংপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ তাহির হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 40 জনকে আসামি করে মামলা হয়েছে। আব্দুল্লাহ তাহির পিতা বাদী হয়ে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এখানে মোট 41 জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধান আসামি হিসেবে 1 নম্বর আসামি শেখ হাসিনা, সাবেক স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে খ্যাত, উনি আছেন 1 নম্বরে, এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশনের যারা এই পুলিশ কর্মকর্তাদের সাথে এক হয়ে সরকারের নির্দেশে যারা এই সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে তাদেরকে আসামি করা হয়েছে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। এসআই আমির হামজা, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 17 জনকে আসামি করে, অজ্ঞাতনামা 130 থেকে 35 জনকে আসামি করে আমরা মামলাটা দায়ের করেছি। এছাড়া কলা ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় আসামি করা হয়েছে 21 জনকে। মেরাজুলের মা আম্বিয়া খাতুন আজকে বিজ্ঞ আদালতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে পেনাল কোডের 302 ধারায়। এই মামলায় মোট 21 জন আসামি। 21 জন আসামির মধ্যে 1 নম্বর আসামি হচ্ছে উৎপল কুমার সরকার, উনি 1 নম্বর আসামি। মোট 6 জন পুলিশ কর্মকর্তা এবং 21 জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগ, যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছে নারায়ণগঞ্জেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের চাষারায় আবু হাসনাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক এমপি শামীম ওসমান সহ 48 জনের নাম উল্লেখ সহ 150 জনকে আসামি করে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আব্দুল বাশার অনিকের করা মামলার অন্যতম আসামিরা হলেন সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির ছোট ভাই, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল। নাটোরের স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় শেখ হাসিনা ও নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ 111 জনের নামে হত্যা মামলা করেছে নিহতের বাবা। দুপুরে নাটোর সদর থানায় এ মামলাটি হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পুরানো ঢাকার কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের 2 শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া তেজগাঁও থানায়ও শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছে এক ব্যক্তি। রবিবার দুপুরে তেজগাঁও থানায় বেলাল হোসেন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এতে বলা হয় 2015 সালের 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করা হয়।
অভিযোগে বলা হয় বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলাটি করা হয়। মামলায় হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনকে। এছাড়া 19 জুলাই লক্ষ্মীবাজারে কোটা আন্দোলন কর্মসূচিতে 2 শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলা করেন আইনজীবী নাসরিন বেগম। বাদীর অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদনে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ অন্যান্যরা। মামলায় বাদীর অভিযোগ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। রাতে বিদ্যুৎ লাইন বন্ধ করে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায়। পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। দেশের সর্ববৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এর মধ্যস্থতা করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় 1265 কোটি ডলার, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। খরচের এই বাজেট থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে 500 কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় রোসাট্রম। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার এই চুক্তি হয় দাবি করে প্রতিবেদনে বলা হয় মালয়েশিয়ায় পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই তার সরকারের মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসতে শুরু করে। এরই মধ্যে বেশ কয়েকজনের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মাঝে 3 জনের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল কমিশন। 2018 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে গত 27 জুন ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ কিশোরগঞ্জে নিজ এলাকায় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট। জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে 40 একরেরও বেশি জায়গা নিয়ে রিসোর্টটিতে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কোন দেশে কোন হাসপাতালে যাবেন তা এখনো ঠিক হয়নি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের মোদী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রবিবার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি
আহতদের খোঁজ খবর নেন। সর্বোচ্চ চিকিৎসা দিতে আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। পরে ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, প্রায় ৮০০-এর মতো আহত মানুষ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৫০ জনেরও বেশি। তাদের অনেকের আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, উনি খুব সহসাই যাবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা গত ১৬ বছর দেশে লুটপাট, দুর্নীতি, গুম খুনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ইতিহাসের নির্মম পরিহাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাকে পালিয়ে যেতে হয়েছে। কোথায় সালমান এফ রহমান, কোথায় আনিসুল হক? মুখে ভেঙে কথা বলতে খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক, আপনি এখন জেলে, আর খালেদা জিয়া মুক্ত আকাশে। এটাই সবে আল্লাহর ইচ্ছা। আমরা এখন ভারতকে বলতে চাই, দয়া করে অবিলম্বে এক্ষুনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব সরকার সহ দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান জয়নাল আবদিন ফারুক। দেখুন আমার গুলির চিহ্ন হারুনে, সে হারুনকে এখনো কেন গ্রেফতার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেফতার করা হলো না? জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই ও আগস্টের গণহত্যা এবং গত ১৫ বছরের গুম খুনের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। হত্যা ও গুম খুনের প্রতিবাদে বংশাল থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এই দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নেতৃত্বে সারা দেশে গণহত্যা হয়েছে। এই হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলার তাগিদ দেন ইশরাক হোসেন। বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। গণহত্যা, গুম খুনে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে জানান তিনি। দুপুরে পুরানো ঢাকার নয়াবাজার বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিলে নানা স্লোগান দেয়া হয়। দাবি একটাই, আমরা অবিলম্বে যে গণহত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশে, গত 15 বছরে যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, সেটার আমরা অবিলম্বে বিচার চাই। এক মুহূর্ত যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যাতে বাইরে না থাকতে পারে, অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক এবং তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, বিচারের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বিচার ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করা ও গণতন্ত্র হত্যার দায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও আইন সচিবের কাছে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ। এছাড়া প্রতারণা ও জালিয়াতি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় পরিবর্তনের দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে আজ সন্ধ্যায়। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের 19তম প্রধান বিচারপতি হিসাবে 2010 সালের 1 অক্টোবর নিয়োগ পান। তিনি 2011 সালের 17 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল গণতন্ত্র হত্যাকারী হিসেবে সাবেক এই প্রধান বিচারপতির বিচার দাবি করেন। এককভাবে খায়রুল হক এদেশে গণতন্ত্র হত্যাকারী হিসাবে দায়ী থাকবেন। শেখ হাসিনা এবং খায়রুল হক এই দুইজনের বিচার পাশাপাশি করতে হবে। গণতন্ত্র হত্যার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য,
ফেসিজম কায়েম করার জন্য হাসিনা এবং খায়রুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ ABM খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও আইন সচিবের কাছে রবিবার ডাকযোগে নোটিশ পাঠান। নোটিশে তিনি বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক বলেন। তার অবসরের 16 মাস পর রায় প্রকাশ করা হয়। আমরা ফর্মার ল কমিশনার যিনি চিফ জাস্টিস ছিলেন খায়রুল হক সাহেব, তার বিরুদ্ধে আমরা একটা দিয়েছি, মানে তার যথাযথ তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাবলিশিং দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ, এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইনানুগ ব্যবস্থা আছে সেটা গ্রহণ করতে যেন পারেন। সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে দেয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে করা একটি মামলা রবিবার খারিজ করে দিয়েছেন ঢাকার CMM আদালতের বিচারক দিলরুবা আফরোজ তিথি। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। প্রাণ রক্ষায় রাজনৈতিক বিচারক, পুলিশ কর্মকর্তা সহ 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এর মধ্যে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন, এখন আছেন 7 জন, জানিয়েছে ISPR। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 5 অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এই প্রেক্ষাপটে জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তি, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ কর্মকর্তা, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি 12 জন, 51 জন পরিবার পরিজন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়প্রাপ্ত 3 জন, তাদের পরিবারের 4 সদস্য সহ মোট 7 জন বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য অনুরোধ জানানো হয়েছে। আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় দীর্ঘ 1 মাস পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। তবে স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পুরোদমে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা বেশ খুশি, যদিও প্রাথমিক বিদ্যালয়গুলো 14 অগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে 16 জুলাই রংপুরে আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সেদিন রাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে 1 জুলাই থেকে বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর 15 অগস্ট শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এদিকে সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন হয়েছে বলেও মন্তব্য তার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বর্তমান শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন অসম্ভব। আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে। শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা
খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আশা করেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে। গণমাধ্যম কর্মী আইন সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠনে আশ্বাসও দেন। গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি। সে বিষয়ে যেই বিদ্যমান যেই আইন এবং বিধিনিষেধগুলো আছে, আর সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। সচিবালয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, উৎপাদন ও সরবরাহ ঠিকঠাক রাখতে সচেষ্ট থাকবে সরকার। আমরা এখন চাচ্ছি আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনারা যদি বলেন আমরা কার্যকর করব, আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নানা দুর্নীতি, দালালদের দৌরাত্ম্য আর ঘুষের অভিযোগে আক্রান্ত মিরপুরের বিআরটি অফিসে অভিযান চালিয়ে হাতে নাতে বেশ কিছু অনিয়ম ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় দালালরা দৌড়ে পালায়। ভবিষ্যতেও ঘুষ অনিয়ম ঠেকাতে নিজেরাই মনিটর করার কথা জানান শিক্ষার্থীরা, আর সকল অনিয়ম বন্ধের প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমি আমার ড্রাইভিং লাইসেন্স হারাইছি 2022 সালে। এই কোনো কারণ নেই, কাগজটা নিয়ে আসেন, এখানে একটা সিল মেরে দেবে, সিল মেরে 6 মাস বাড়াবে, আবার আমি 6 মাস পরে আসবো, এসে আবার করব, লাইন দেবো, 500-1000 টাকা ঘুষ দেবো। কেন 2026-এর 30 অক্টোবর পর্যন্ত আপনারা আমাকে টাইম দিচ্ছেন না? এভাবেই নানা অনিয়ম আর হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান মিরপুরের বিআরটিএ অফিসে সেবা নিতে আসা ভুক্তভোগী মফিজুর রহমান। রাজধানীর বনানী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মফিজুর রহমান 2 বছর আগে হারান তার ড্রাইভিং লাইসেন্স। নতুন লাইসেন্স পেতে সে বছরই আবেদন করেন, কিন্তু লাইসেন্স আর পাননি। প্রতিবার 1000 টাকা উৎকোচে আবেদনের কপিতে 6 মাসের জন্য একটি সিল দেয় বিআরটিএ, অথচ তার হারানোর লাইসেন্সের মেয়াদ 2026 সাল পর্যন্ত। আমি এনে গেছি, আরো মানে যতগুলো অফিস আছে উপরে গেছি, সার নাই, এনে গেছি, কয় আমরা জানি না। এটা মানে কোন ধরনের নিয়ম আমি এটা বুঝি না। 118 নম্বরে গেছি, উনি বলছে যে আপনি 1620 টাকা জমা দেন, ব্যাংকে জমা দেন। এখন আমি কি জন্য আমি 1620 টাকা জমা দিব? আমার কথা হচ্ছে এটা, আমি তো তখন টাকা জমা দিয়ে তো আমি এটা পাইছি, তাই না? মফিজুর রহমানের মতো অসংখ্য ভুক্তভোগী বিআরটিএ কার্যালয়ে ঘুরছেন দিনের পর দিন। ঘুষ দিলে কিছু সেবা মেলে। আমরা একটু এক্সট্রা টাইম ধরে 6 মাস ডেটটা বাড়িয়ে দিচ্ছি, যা 3 মাসের জন্য যদি হয়ে যায়। এটা আমাদের ম্যানেজমেন্ট যেখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আমাদের হেড অফিস থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা আমরা না, আমরা সেটা বলা আছে যে স্যারের কাছ থেকে আমরা লিখিত কোনো। এসব অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নামে সাধারণ শিক্ষার্থীরা। তো এই দালাল চক্র আমরা একদম স্ট্রংলি ভাঙতে চাই, শক্ত হাতে দমন করতে চাই। সেক্ষেত্রে আমরা ভিতর যে পরিচালক ছিলেন রফিকুল স্যার, তার সাথে কথা বলছি, তারা আমাদেরকে এই বিষয়ে আশ্বাস করছে, কিন্তু আশ্বাসে আমরা বিশ্বাসী না। আমরা যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেই কোনো যৌক্তিক জবাব, যেন সাধারণ মানুষকে হয়রানি করাই তাদের কাজ। যখন কার্ডটা প্রিন্ট হবে তখন তাকে আসতে হবে। আমাদের কাছে কয়েক লাখ কার্ড আছে যেগুলো গ্রাহক নিচ্ছে না, কয়েক লাখ কার্ড। ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সদর কার্যালয়ের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছে যে এতগুলা কার্ড আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে না পারাতে আমাদেরও এইগুলো ম্যানেজমেন্ট করতে অনেক ভোগান্তিতে পড়ছে আমরা নিজেরাও। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি যে গ্রাহকদের ঠিকানায় আমরা পোস্টাল যোগে পাঠাই দেব। এসব অনিয়ম বন্ধ না হলে দুর্নীতিতে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের পরিবারের দায়িত্ব ও আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন সমন্বয়করা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ রিয়াজ ও ইমন আলী নামে দুই শিক্ষার্থীর জানাজায় অংশ নিয়ে সমন্বয়করা এ তথ্য জানান। তারা বলেন, শহীদদের পরিবারের ভাই ও বোনদের সরকারি চাকরি অথবা তাদের পরিবারকে যে কোনো কাজ করার সুযোগ করে দিতে তারা সর্বাত্মক চেষ্টা করবেন। নিহত শিক্ষার্থী রিয়াজ গত 4 অগস্ট জিগাতলায় গুলিবিদ্ধ হয়েছিলেন। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলের দিকে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে নিহত ইমন আলী গত 4 অগস্ট বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। সকালে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানাজায় অংশ নেন সমন্বয়ক সার্জিস আলম, আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, টেন্ডার হচ্ছে ধোঁকাবাজি, তাই সড়কে যোগ্যদের কাজ দেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণের বদনাম ঘোচাতে হবে। অনলাইনের নামে ভোগান্তি ও দালাল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশও দেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ছাত্র জনতার আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত 18 জুলাই বন্ধ হয় রাজধানীর জনবান্ধব পরিবহন মেট্রো রেল। হামলায় কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 5 আগস্ট সরকার পতনের পর 17 জুলাইয়ের মধ্যে মেট্রো রেল চালু হবে এমন তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চালু করা যায়নি। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও সেতু বিভাগের উপদেষ্টার দায়িত্ব নিয়ে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানান, সহিংসতায় ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ব্যয় সংকোচন নীতিতে যাচ্ছে মন্ত্রণালয়। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা করে দিতে হবে। শুধু ঢাকায় নয়, যেখানে মানুষের যাতায়াত সেখানেই কর্মকাণ্ড জোরদারের পরামর্শ তার। স্টাফ অসন্তোষ আছে, আছে সেটার জন্য, তো সেটার জন্য আমাদের এটা একটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভ্যাকুয়াম ছিল। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল, তো সেটা আমরা আজকে করে দিয়েছি। ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে, সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিংয়ের একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। বিআরটি এর সেবা নিয়ে অসন্তুষ্ট উপদেষ্টা নিজের অভিজ্ঞতাও শেয়ার করেন। একটা টাইসেন লাইজে 7 বার কেন ছুটি দিবে? আমি তো 7 দিন সার্ভিস, আমার তো একটা মাত্র গাড়ি, বুঝছেন? তো আমার ওয়াইফ কোথায় যাবে, আমি কোথায় যাব? তো এইগুলো কিন্তু ওই যে এটার কারণ হচ্ছে ওই যে ওনারা জনপ্রত্যাশা তো জানেন না, এতদিন তো জানতেন না। কি বলে, একদিন সাবমিশন, আরেকদিন টেস্ট, আরেকদিন পাবে, এর বেশি 3 দিনের বেশি আপনাকে সময় দেওয়া হবে না। সড়কের নির্মাণ ব্যয় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের এমন বদনাম ঘোচাতে কর্মকর্তাদের সহযোগিতাও আশা করেন উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দীর্ঘ 6 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শফিক রেহমান। সাথে ছিলেন তার স্ত্রী তালিয়া রেহমানও। একই দিন দেশে ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। মামলা ও স্বৈরাচারী সরকারের কারণে দীর্ঘ প্রায় 9 বছর পর দেশে ফিরলেন তিনি। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শফিক রেহমানকে শুভেচ্ছা জানান সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার হয়ে 2018 সালে দেশ ছাড়েন শফিক রেহমান। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে প্রবীণ এই সাংবাদিক বলেন, এবার দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছেন। তাকে একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম উপাধিও দেন তিনি। শেখ হাসিনার শাস্তির বিষয়ে শফিক রেহমান বলেন, তার মৃত্যুদণ্ড চান না, তিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। এবারের আন্দোলনে জীবনদানকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান শফিক রেহমান। এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার নয়, আওয়ামী লীগ সরকার নয়, বিএনপি সরকার নয়, কোনো স্বাভাবিক সরকার নয়। এটা হচ্ছে বিপ্লবী সরকার। এখানে এখন বিপ্লবী আইন চলছে, সেই আইনে বিচার করতে হবে সকলকে। 2 মাসের মধ্যে বিচার করেন। কিউবার ইতিহাস আপনারা পড়েন, তাহলে আপনারা জানতে পারবেন।
আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে দলীয় কার্যালয়ে শহীদ বিজয় ফরাজি, শহীদ রাজু মিয়া, শহীদ সেলিম শেখের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। পরে বিকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের শহীদ সুমন মিয়া, গামারিতলা ইউনিয়নের শহীদ মফিজুল ইসলাম ও কালিকাবাড়ি গ্রামে শহীদ হাফেজ সাদিকুর রহমানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় বেশ কয়েকটি সমাবেশ ও পথসভায় বক্তব্য দেন তিনি। আন্দোলনে হতাহতদের পরিবারের খোঁজ খবর রাখার আহ্বান জানান নেতাকর্মীদেরকে। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও সমৃদ্ধ এলাকা গড়তে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মতবিনিময় সভা করেছে বিএনপি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। উল্লাপাড়া উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন সভায়। নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলামের অপসারণের দাবিও জানিয়েছেন তারা। সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। ক্রীড়াক্ষেত্রে নানা অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সহ কোনো ফেডারেশনে যেন একনায়কতন্ত্র চালু হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি দেশের প্রথম স্বতন্ত্র স্পোর্টস ইনস্টিটিউট করার পরিকল্পনার কথা জানান। এতদিন দেশের ক্রীড়াক্ষেত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদ ছিল রাজনৈতিক ব্যক্তিদের দখলে। ক্ষমতার পালা বদলে তাদের অনেকেই দিয়েছেন গা ঢাকা। দায়িত্ব নিয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রিকেট বোর্ড সহ সব ক্রীড়া ফেডারেশনকে রাজনীতি মুক্ত করার ঘোষণা দেন তিনি। নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের আশা ছাড়েননি ক্রীড়া উপদেষ্টা। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা চাইবেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনের সাফল্যের জন্য দেশের প্রথম স্বতন্ত্র স্পোর্টস ইনস্টিটিউট করা হবে। বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে যা কাজে দেবে বলে আশা করেন আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে সার্চ কমিটি করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিদেশি কূটনীতিকদের। শেখ হাসিনার বিরুদ্ধে 4 জেলায় আরো 6 মামলা। রূপপুর পরমাণু কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী। গ্লোবাল ডিফেন্স কর্পের তথ্য। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বেগম জিয়া। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে মোদী সরকারকে বিএনপি নেতাদের আহ্বান। প্রাণ রক্ষায় সেনানিবাসে রাজনীতিক, বিচারক, পুলিশ কর্মকর্তা সহ 626 জনের আশ্রয়। এখন আছেন 7 জন, জানিয়েছে আইএসপিআর। খুলেছে স্কুল কলেজ। চেষ্টা হচ্ছে আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার। পুরো তদন্ত হবে সাগর রনি হত্যা, জানিয়েছেন উপদেষ্টারা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।